মৃত্যুর পরে লোকটি কিন্তু চলে যায়নি, সে তার আত্মারূপে ফিরে এসেছিল তার স্ত্রীর কাছে। এতটাই সে তার স্ত্রীকে ভালোবাসতো, আত্মারূপে সে আবার সংসার করা শুরু করেছিল, ভাবতে পারছেন? তাই একদমই স্কিপ না করে আজকের এই ঘটনাটা মন দিয়ে শুনুন, আপনাদের আজকের ঘটনাটা অনেক ভালো লাগবে। একজন মহিলা, তাকে আমি কাকিমা বলেই সম্বোধন করছি, এবং তাদের বাড়ি হলো এই বারাসাত অঞ্চলেই, কিন্তু প্রপার বারাসাতের নয়, মানে হৃদয়পুর থেকেও তাদের বাড়ি যাওয়া যায়, আবার মধ্যমগ্রাম থেকেও যাওয়া যায়, মানে এমন একটা জায়গায় আর কি তাদের বাড়ি। তো সেই কাকিমা কিন্তু 16 বছর বয়সে বিয়ে করে তার সংসার জীবন শুরু করে। দেখে শুনেই কিন্তু বিয়ে হয়েছিল, এবং তার স্বামীর বয়স কিন্তু তখন ছিল তার দ্বিগুণ, মানে তার বয়স ছিল তখন 32 বছর। কিন্তু তার স্বামী তাকে এতটাই ভালোবাসতো, সেই কাকিমা কিন্তু তার স্বামীকেও খুব ভালোবেসে ফেলেছিল, সংসারটাকেও খুব ভালোবেসে ফেলেছিল। 2 বছরের মধ্যে তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তার 1.5 বছর পরে একটি কন্যা সন্তান। মানে সেই কাকিমার ছেলে মেয়ে কিন্তু পিঠোপিঠি, ভালোভাবে মানুষ করতে লাগে, ছেলে মেয়ে বড় হতে লাগে। এদিকে কিন্তু কাকিমার সঙ্গে তার স্বামীর সম্পর্ক আরও গভীর হয়, আর সেই কাকু কিন্তু কাকিমাকে ভীষণ ভীষণ ভালোবাসতো। অর্থাৎ সেই কাকিমার যে নিজের বোনেরা ছিল বা যে যারা ছিল, তারা বলতে বাধ্য হতো যে তোমার স্বামী কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে, এরকম ভালোবাসা কখনো দেখিনি। যখন ছেলে মেয়ে বড় হলো তখনও কাকিমা যা বলতো সেটাই কিন্তু সেই কাকু শুনতো, কিন্তু কাকিমা নাকি কখনো খারাপ কোনো বুদ্ধি সে কাকুকে দিত না বা খারাপ কিছু করতেও বলতো না। অতএব সে কাকিমাকে কিন্তু কাকু মাথায় তুলে রাখতো, এতটাই ভালোবাসতো। যখন ছেলে মেয়ের বয়স 20-19 এরকম বয়স আর কি, তখন কিন্তু কাকিমা মোটামুটি ইয়াং, কারণ তখন বয়স কত হবে কাকিমার, ওই 39-40 বছর হবে, এবং নিজেকে এত ভালোভাবে মেনটেন করেছে যে দেখে মনে হয় কাকিমার বয়স 32 থেকে 33 বছর হবে। সবাই বলতো যে ছেলে মেয়ে নাকি তার ভাই বোন, এরকমই বলতো। আর কাকুও কিন্তু তার স্ত্রীকে তখনও ভীষণ ভালোবাসতো। তখন তার অবশ্য বয়স হয়ে গেছে, 56-57 হয়ে গেছে, তবুও সে কাকুকে দেখলেও মনে হতো যে তারও বয়স কম, ওই 50-51 হবে। মানে নিজেদের খুব মেনটেন করতো, আর সবসময় হাঁটাচলা করতো, ব্যায়াম করতো, যোগা করতো, খাওয়া দাওয়া সব হিসেব মতো করতো। সেই কারণে কিন্তু নিজেকে নিজেদের ঠিক রাখতে পেরেছে, এটা কিন্তু একদমই ঠিক। এটা সবারই করা উচিত, কিন্তু অবশ্য হয়ে ওঠে না সবার পক্ষে সময়ের জন্য। তো সেইভাবে বয়স কম লাগলে কি হবে, বয়স তো আর বসে থাকে না। ছেলের বয়স যখন 24 বছর, ছেলে কিন্তু তখন একটা ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি পেয়ে যায়, মানে ভালো পোস্টেই চাকরিটা কিন্তু পায়, কারণ তার আগে সে একটা ভালো কোর্সও করে নিয়েছিল। মেয়েটিও চাকরির জন্য পড়াশোনা করছে, এবং ছেলে চাকরি পাওয়ার পরপরেই কিন্তু সে বাড়িতে বলে যে বিয়ে করবে, কারণ তার সমবয়সী একজন গার্লফ্রেন্ড আছে, তাকে সে খুব ভালোবাসে, এবং তারও তো মোটামুটি করে বয়স হচ্ছে, তার বাড়ি খুব কনজারভেটিভ ফ্যামিলির, এবং তাকে বিয়ে দিয়ে দেবে যদি এখন সেই ছেলে বিয়ে না করে। বাড়িতে এসে বলল, বাবা মাও খুশি যে হ্যাঁ বিয়ে করবে, অসুবিধার কি আছে, তুমি তো চাকরি করছো, বউকে খাওয়াতে পারবে, তাহলে বিয়ে করবে। ভালোভাবে কিন্তু বিয়েটা সম্পন্ন হলো। ছেলের কিন্তু বিয়ে হয়ে গেছে, মেয়ে তখন চাকরির জন্য পড়াশোনা করছে। বৌমা বাড়িতে এসেছে, শাশুড়িও ভালোবাসছে বৌমাকে, বৌমা ভালো কথা বলছে, মোটামুটি করে একটা সংসার ভালোভাবেই চলছে। কিন্তু তৎমধ্যে কাকুর বয়স ওরকম 60 তো নিশ্চয়ই হয়ে গেছে, আর তার মাঝখানে সেই কাকু মারা যায়। না, হার্ট অ্যাটাক করে মারা যায়নি, স্ট্রোক হয়ে কিছুই না, কাকু তাদের দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে মারা যায়। কোনো রকমে পা পিছলে গিয়েছিল, আর তারপর সে নিচে পড়ে যায়, এবং সেখানেই পুরো তাকে কোনো নার্সিংহোম হসপিটাল নিয়ে যাওয়া লাগেনি, সেখানেই মারা গিয়েছিল। নিজেতে যাবে, কিন্তু পাশেই ডক্টর ছিল, তাকে ডাকা হয়েছিল, সে বলল যে সে মারা গেছে, সে এক্সপায়ার করে গেছে। কি হতে পারে তখন পরিস্থিতি ভাবুন সেই কাকিমার, কারণ সেই মানুষটি এতটাই এতটাই ভালোবাসতো তার হাজব্যান্ডকে, এতটাই অ্যাটাচড ছিল তার হাজব্যান্ডের সঙ্গে, যে সে কল্পনাই করতে পারছে না। কারণ সেই বাড়ির যে নতুন বউ, সে নাকি তার বাপের বাড়ি বলতেও বাধ্য হতো যে এরকম ভালোবাসা কখনো কোথাও দেখিনি, যে আমার শ্বশুর আমার শাশুড়িকে এতটা ভালোবাসছে, এবং শাশুড়ি শ্বশুরকে ভীষণ ভালোবাসে, তাদের ভালোবাসা এরকম অন্য কোথাও দেখিনি, তারা একে অপরকে ছাড়া চলতে পারে না। সেই সময় যদি একজন মানুষ মারা যায়, তাহলে অন্যজন মানুষের কি পরিস্থিতি হয়, সেরকমই হয়েছিল। সেই কাকিমা কিন্তু এক ফোঁটাও চোখের জল ফেলেনি, তাকে চোখের জল ফেলতে বাধ্য করা হচ্ছিল, তুমি চোখের জলটা ফেলো, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে, মেন্টালি প্রচণ্ড শক খেয়ে যাবে।
আর তাই হয়েছিল। এতটাই সে মেন্টালি ডিপ্রেসড হয়ে গিয়েছিল যে সে কল্পনাই করতে পারছে না তার স্বামী মারা গেছে। কারণ সে একটা কথাই বলছে, আমার স্বামী এখনো আমার সাথে আছে, এখনো আছে, আমি বুঝতে পারছি সে আছে, আমি তাকে দেখতে পাচ্ছি, তোমরা যা করার করো, আমি কান্না করব না, কান্নাকাটি কিছুই করব না, কারণ আমি জানি সে আমার সাথে এখনো আছে। সবাই কিন্তু তখন ভেবেছিল যে এটা অনেকের হতেই পারে, খুব ভালোবাসতো তো, তাই মেন্টালি শক খেয়ে গেছে, এবং যে কারণে সে এখনো বিশ্বাস করতে পারছে না তার স্বামী মারা গেছে। দাহ কাজ সমস্ত কিছু সম্পন্ন করা হলো, বাড়িতে তার পরের দিন থেকে কাজও শুরু হয়ে গেল, কারণ রাত্রেবেলায় মারা গিয়েছিলেন আর কি। সেই রাত্রেবেলায় সমস্ত কিছু কমপ্লিট করে আসার পরে পরের দিন থেকে আর কি হিন্দু মতে যে কাজ শুরু হয় শ্রাদ্ধের, সেই সব কাজ শুরু হয়ে গেল। বৌমা, ছেলে, তার মেয়ে সবাই মিলে সেই কাজটা বাড়িতে বসে করছিল। কিন্তু সেই দিন থেকে কাকিমা পুরো চুপ। কাকিমাকে সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে, সবাই মিলে পাশে আছে, কারণ অনেক তো আত্মীয়স্বজন তাদের আছে, দূরে দূরে থাকে, ওই বাড়িতে আর কেউই থাকে না। তারা সবাই আসছে, সান্ত্বনা দিতে আসছে, কিন্তু সান্ত্বনা কাকিমা নেবে না। বলছে, সান্ত্বনা কেন দিচ্ছ আমাকে? সে তোমার পাশে এখনো আছে, তাকে আমি দেখতে পারছি, তাকে আমি অনুভব করতে পারছি। সে আবার চলে যাচ্ছে, কিন্তু তোমরা চলে গেলে সে আবার আমার কাছে আসবে, সে আমাকে বলে গেছে। সবাই ভাবছে যে কাকিমা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, একটু পাগল হয়ে যাচ্ছে। কিন্তু সেই পাগলামের জন্য ওষুধের দরকার নেই, সেই পাগলামের জন্য সাইকিয়াট্রিস্টের দরকার নেই, কারণ এই পাগলামি অনেকেরই হয়ে থাকে যখন সে খুব কষ্ট পায়। কিছুদিন যাওয়ার পরে সে এমনি এমনি ঠিক হয়ে যাবে, অতএব তাকে কেউ খারাপও ভাবছে না। কিন্তু যখন সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেল, সবাই সেখান থেকে চলে গেল, মানে যারা আত্মীয় স্বজন এসেছিল আর কি, কাকিমার বাপের বাড়ি থেকে এসেছিল, তারপরে কাকিমার আরও কাকাতুতো মানে কাকা শ্বশুর যারা আছে, তাদের ছেলে মেয়েরা, বৌমারা আছে, তারা সবাই এসেছিল। তারা চলে গেল, ছিল 13 দিন তারা এই বাড়িতেই ছিল, অনেক বড় বাড়ি তো, চাকরি বাকরি করতো সেই কাকু, মোটামুটি ভালো ফ্যামিলিতে আর কি তারা থাকে। তো সেইভাবে ওরা থাকার পরে চলে গিয়েছিল। কিন্তু তারপরেও সে কাকিমা কিন্তু ঠিক হচ্ছিল না। ওই বাড়ির যে মেয়েটি, সে কিন্তু মা বাবাকে খুব ভালোবাসতো, ভীষণই ভালোবাসতো, কিন্তু জানেন, মানে এটা আমি শুনেছি যে সেই মেয়েটি বা ছেলেটি তার মা বাবার মধ্যে কিন্তু ঢুকতে পারতো না, কারণ তারা মা বাবা, তারা কিন্তু নিজের মতো সময় স্পেন্ড করতো, মাঝে মাঝে তারা ছেলে মেয়েদের রেখে ঘুরতেও যেত। অনেকেই হয়তো বলতে পারেন যে নিজের ছেলে মেয়েকে রেখে কিভাবে তারা ঘুরতে যেত, তারা যেত। আবার অনেক সময় তাদের ছেলে মেয়েকেও নিয়ে যেত, কিন্তু বলতো, তোমরা এখন বড় হয়েছো, বাড়িতে আছো, আমরা কিন্তু কিছুদিন দীঘা থেকে ঘুরে আসবো, 2-3 দিনের জন্য, তোমাদের কিন্তু আমরা নেব না। আর মেয়েটা সেভাবে অভ্যস্ত, মানে যেভাবে একটা বাড়ি চলে না, সেভাবে হয়তো ছেলেমেয়েরা অভ্যস্ত হয়ে যায়। ওরাও কিন্তু জানে যে মা বাবা যখন মিষ্টি করে কথা বলবে, ওর মধ্যে আমরা ঢুকবো না, ওদের টাইমটা দিতে হবে, ওরা কথা বলছে বলুক, সেখানে আমাদের ঢোকা ঠিক হবে না। আর ঢুকতে দিতও না, মানে সেই কাকিমা কাকু ঢুকতে দিতও না। এরকম আপনারা দেখেছেন কিনা বলতে পারবো না, কারণ আমি তো এরকম দেখিনি যে ছেলে মেয়েদের রেখে মানে বাবা মা আলাদা করে কথা বলছে, তারা ঢুকতে দিচ্ছে না। কিন্তু আমার তো বেশ লাগলো ব্যাপারটা। এটা হয়তো ঠিকই, ছেলে মেয়েদের অবশ্যই ভালোবাসবো, নিঃস্বার্থভাবে তাদের জন্য করব, কিন্তু আমাদেরও একটা টাইমের দরকার আছে, আমাদেরও টাইম স্পেন্ড করতে হয়, আমাদেরও ভালোবাসা আছে, এটা কিন্তু একদম ঠিক। আমার তো ভীষণ ভালো লাগলো। আর তাই হয়তো ওদের মধ্যে এতটা ভালোবাসা, তাই হয়তো একজন চলে যাওয়ার পরে আরেকজন থাকতে পারছে না, আর সেই কারণেই হয়তো সেই কাকু আবার ফিরে এসেছে। হ্যাঁ, এটা একদম সঠিক ছিল, কাকিমা যে কথা বলেছিল সেই কথা একদম সঠিক, যে সেই কাকু যায়নি। সে তার ওয়াইফকে এতটাই ভালোবাসতো, তার শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পরেও সে কিন্তু সেই বাড়ি থেকে যেতে পারেনি। প্রথম কয়েকদিন নাকি কাকিমা অল্প অল্প দেখতে পেত, শুধু একবার নাকি বলেছিল, আমি এই শ্রাদ্ধ শান্তির মধ্যেই কাজের মধ্যে আসতে পারবো না, আমি থাকবো ওই বাড়ির আশেপাশেই থাকবো, ঘরে আসবো, কিন্তু আমি পুরোপুরি আসতে পারবো না, আমার কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি আমার মৃত্যুকে মেনে নিতে পারছি না। শ্রাদ্ধ শান্তি নর্মালভাবেই হয়েছিল, যেরকম একজন সাধারণ মানুষ সাধারণভাবে মারা গেলে করা হয়ে থাকে। কেউ তো আর বুঝতে পারেনি যে এই যে একজন মারা গেল, সেখানে অন্য কোনো যোগ্য করা উচিত ছিল, কারণ তিনি তো আর আত্মহত্যা করে মারা যাননি, অ্যাক্সিডেন্টে মারা গেছে, বয়সও হয়ে গেছে, কেউ কিন্তু বুঝতে পারেনি, কোনো পুরোহিতও কিন্তু বুঝতে পারেনি। কাকিমা কিন্তু এইসব বিষয়ে জানতো, কিন্তু কাকিমা তখন অন্য জগতে চলে গেছিল। কাকিমা ভাবছিল যে এখন যদি আমি এই কথা বলি যে তাকে আমি দেখতে পারছি, তাকে অনুভব করতে পারছি, সে আসছে আমার সঙ্গে অল্প কথা বলে চলে যাচ্ছে,
তাহলে হয়তো সেই পুরোহিত মশাই যজ্ঞ করবে, তাহলে হয়তো তার স্বামী তাকে ছেড়ে চলে যাবে, আর সেটা তো সেই কাকিমা কোনো মতে মেনে নিতে পারবে না। যখন 13 দিন কেটে গেল, যখন মেয়ে এইবার বুঝলো যে না, এখন তো বাবা নেই, প্রথম কয়েকদিনই কিন্তু প্রথম 13 দিনই কিন্তু তার মা সেই কাকিমা তার মেয়েকে, তার বৌমাকে কাছে আসতে দেয়নি। ছেলে একবার গিয়েছিল, ছেলে মানুষ তো, তার বউকে বারবার করে পাঠাচ্ছে, কিন্তু নিজে আর সে বারবার করে যায়নি তার মায়ের কাছে, কারণ বাড়িতে প্রচুর কাজ থাকে, তো শ্রাদ্ধ শান্তির কাজ রয়েছে, বাজারঘাট করা অনেক কিছু রয়েছে, তো সে ব্যস্ত ছিল সেদিকে। কিন্তু মেয়েরা মেয়ে বৌমারা তারা গিয়েছিল, কিন্তু সেই কাকিমা বলে দিয়েছিল আমার ঘরে এখন এসো না, আমার সান্ত্বনার প্রয়োজন নেই, আমি ঠিক আছি, আমি কষ্ট তো পাচ্ছি না, তোমরা এখন এসো না। এবার যে মানুষটা খুব স্মার্ট, যে মানুষটা বারণ করছে, তার কাছে কিভাবে যায়? তাই মেয়েরাও কিন্তু যায়নি, বৌমাও যায়নি। আর কিন্তু 13 দিন মিটে যাওয়ার পরে যখন সবাই দেখতে পারছে যে তাদের মা ঘরের থেকে বেরোচ্ছে না, তখন কিন্তু সেই মেয়েটি গিয়েছিল তার মাকে ডাকতে, কারণ এর আগে তো অনেকেই ছিল তাদের বাড়িতে, তারা তার মাকে খাবার দিয়ে এসছে। সে কিন্তু বেরোয়নি অবশ্য ঘরের থেকে, ঘরের মধ্যেই ছিল, ঘরের থেকে বেরোতে পারেনি, কান্নাকাটিও করেনি, কিন্তু ঘরের থেকেও বেরোয়নি। কিন্তু তাকে তো খাবার দেওয়ার লোক ছিল, এখন তো কেউ নেই। তাই সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে খাবারটা নিয়ে কিন্তু মেয়েটি তার মায়ের ঘরে গিয়েছিল। কিন্তু যখন মেয়েটি তার মায়ের ঘরে ঢুকতে যাবে, তখন কিন্তু মেয়েটি শুনতে পেরেছিল যে তার মা কারোর সঙ্গে যেন ফিসফিস করে কথা বলছে, পুরো ফিসফিস করে কথা বলছে। সে কিন্তু ভেবেছিল যে মা হয়তো ফোনে কথা বলছে, তাই কিন্তু সে নক করে ঢুকেছিল যে মা একটু আসছি। কিন্তু তারপরে কিন্তু তার মা কথা বলা বন্ধ করে দিয়েছিল। মেয়েটির কিন্তু আজব লেগেছিল যে মা তো ফোনে কথা বলছিল, তাহলে তাকে দেখে ফোনটা রেখে দিল কেন? কার সঙ্গে কথা বলছিল? হবে হয়তো কথা বলা হয়ে গেছে বলেই হয়তো ফোনটা রেখে দিয়েছে। মেয়েটি কিন্তু আর কিছু ভাবেনি। খাবার দেওয়ার পরে মেয়েটি তার মায়ের সঙ্গে বসে কথা বলছে যে মা, কি হয়েছে, তুমি ঘর থেকে বেরো না, আমি তো বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু তুমি তো এখন আমাদের সঙ্গে বসে কথা বলতে পারো, তোমার সঙ্গে তো আমাদের খুব ভালো সম্পর্ক, আমাদের ভালোবাসো, কিন্তু আগে তো তেমন একটা ভালো সময় কাটাতাম না, তুমি তো সব সময় বাবার সঙ্গে সময় কাটাতে পছন্দ করতে, আমাদের সময় দিতে, কিন্তু বাবার মতো সময় দিতে না, কিন্তু এখন তো আমি আছি মা, আমি তো আর বিয়ে করে চলে যাইনি, আমারও তো কষ্ট হয় বলো, বাবাকে তো আমিও খুব খুব ভালোবাসতাম, আমার তো প্রচণ্ড কষ্ট হয়। সেই কথা বলতে বলতে না মেয়েটা কান্না করে দিয়েছে, ভীষণ কেঁদে ফেলেছে। কিন্তু তখন তার মা তাকে রেগে বলে, কাঁদছিস কেন, কাঁদছিস কেন বল, তোর বাবা রেগে যাচ্ছে, বলছি না কাঁদছিস কেন, বাবা কষ্ট পাচ্ছে, রেগে যাচ্ছে। বলছে হ্যাঁ, বাবা রেগে যাচ্ছে, কষ্ট পাচ্ছে মানে? তখন কিন্তু ওর মা না নিজেকে কন্ট্রোল করে নিয়েছিল। সেই সময় কিন্তু ওর মা কথাটাকে পুরো অন্যভাবে বলেছিল যে না না, তোর বাবা তো কষ্ট পাবে, তুই যদি কাঁদিস তাহলে তোর বাবা কিন্তু ভীষণ কষ্ট পাবে, কারণ তোর বাবা কিন্তু তোদের খুব ভালোবাসতো, তোকে বিশেষ করে বেশি ভালোবাসতো, তাই তুই কাঁদিস না, তুই কাঁদলে উনি খুব কষ্ট পাবে। বলছে ও আচ্ছা আচ্ছা, কিন্তু জানো তো মা, কি করে কষ্ট পাবে বলো? যে মানুষটা চলে যায় সে কি আর ফিরে আসে? সে কি আর দেখতে পায় যে আমরা কাঁদছি না আমরা হাসছি? কিছুই দেখতে পায় না। তখন কিন্তু তার মা আবার রেগে যায়, কি বলছিস দেখতে পায় না মানে? সব দেখতে পারছে, সব পারছে দেখতে, তুই যা এখান থেকে, আর কাঁদিস না, তুই যা, সে ভীষণ কষ্ট পাচ্ছে। ও না মেয়েটা পুরো অবাক হয়ে গেল যে কি হলো ব্যাপারটা, কি বললো মা? ও বাইরে এসে এক প্রকার তাকে ঠেলে ঘরের বাইরে বের করে দিয়ে ওর মা দরজা দিয়ে দিল, আর মেয়েটা কিন্তু সেই যে বাইরে ঠেলে বের করে দিল না, সেখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে ভাবছে যে মা কি বললো, লাইনটা সেই কথাটা, সেই সেন্টেন্সটা ওর মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে, যে বাবা দেখতে পাচ্ছে, বাবা রাগ করছে, কষ্ট পাচ্ছে, এখনো দেখতে পাচ্ছে, কি বলতে চাইছে কি মা, অনেক সময় ধরে ভাবছে। কিন্তু যখন ওর বৌদি দেখতে পেল যে ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তখন ওর কাছে জিজ্ঞেস করে এসে যে কি হয়েছে, তুমি দাঁড়িয়ে আছো এখানে, মা কিছু বলেছে? মা খায়নি? ও না কোনো কথা বলছে না। তখন ওর বৌদি ওকে যে ধরেছে, ওর বলছে হ্যাঁ বৌদি কিছু বলছিলে, তুমি তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, তোমাকে কখন থেকে ডাকছি, তুমি তো কোনো উত্তরই দিচ্ছ না, কি হয়েছে, মা কি কিছু বলেছে তোমাকে? তখন সে মেয়েটি বলল যে না, মা তো কিছু বলেনি। তখন কিন্তু মেয়েটি চেপে গিয়েছিল তার বৌদির সামনে কিছু কথা, সে ভেবেছিল হয়তো এই কথাগুলো বললে বৌদি খারাপ ভাবতে পারে মাকে, বা মাকে পাগল ভাবতে পারে, সে আর কিছু বলেনি। সে আবার খেতে গেছে, একসঙ্গে বসে খেয়েছে। তার বৌদি কিন্তু চাকরি করে, একই অফিসে চাকরি করে তার দাদার বৌদি। তারা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। মেয়েটি ঘরের মধ্যে বসে পড়াশোনা করছে, সে তো চাকরির জন্য পড়াশোনা করছে, সে তখন বই পড়ছে, কারণ এখন ওই 13 দিনের পর্যন্ত কিন্তু সে বই পড়তে পারেনি, সম্ভবও নয়।
তাই সে এখন একটু পড়াশোনা শুরু করেছে। কারণ সত্যি বলতে কি, মানুষ মারা গেলে অবশ্যই কষ্ট হয়, কষ্ট পায়, ছেলেমেয়েরাও খুব কষ্ট পায়, কিন্তু আস্তে আস্তে হয়তো অনেক কিছুই ঠিক হয়ে যায়। হয়তো সবার ক্ষেত্রে হয় না, সব বাড়ির ক্ষেত্রে হয় না, ওদের ক্ষেত্রে হয়েছিল। ওর মা হয়তো বেরোতে পারেনি, কারণ মা তার বাবাকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটি তো ভালোবাসতো, কিন্তু একটু আলাদাও ছিল। কারণ দেখবেন কিছু বাড়িতে এরকম আছে যে পরিবেশটাই এরকম, যে বাবা মা মারা গেছে, কান্নাকাটি করছি, কষ্ট পাচ্ছি, কিন্তু সেই দিনগুলো চলে গেলে সব ভুলে যাচ্ছি, আবার আগের অবস্থায় ফিরে আসছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, সবাই কিন্তু পারে না। অনেকে আছে যে 1 বছর যাওয়ার পরেও তার বাবা মার কষ্ট ভুলতে পারে না, ডিপ্রেশনে চলে যায়। কিন্তু মেয়েটির ক্ষেত্রে কষ্ট অবশ্যই আছে, কিন্তু মেয়েটা ওর হয়ে মানুষ হয়েছে। আগেই তো বলেছিলাম যে বাবা মার সাথে ওদের তেমন কোনো বন্ধুত্বের সম্পর্ক না নেই, মানে ভালোবাসা আছে, নিঃস্বার্থ ভালোবাসা আছে, কিন্তু সেই সময়টা বাবা মার নিজেদের ক্ষেত্রে কাটিয়েছে। ছেলে মেয়েদের বড় করে দিয়েছে, তারপরে বলেছে তোমাদের মতো থাকো, তোমরা আমাদের মধ্যে ঢুকতে আসবে না, আর তোমরা কোনো খারাপ কাজ করবে না, নিজেদের মতো থাকো, ভালো পড়াশোনা করো, চাকরি বাকরি পাও। সেক্ষেত্রে দাদাও চাকরি পেয়ে গেছে, সে বিয়েও করে নিয়েছে, ভালোভাবে বিয়েও দিয়েছে তার বাবা মা। কিন্তু মেয়েটা সেই কারণেই 13 দিন যাওয়ার পরেই তার পরের দিন থেকে আর কি পড়াশোনা শুরু করে দিয়েছে। সেই দিন কিন্তু মেয়েটি তারপরে উঠেছে, ওঠার পরে স্নান করেছে, পুজো দিয়েছে। কারণ তার আগে মায়ের কাছে একবার গিয়েছিল, কারণ এর আগে মানে 13 দিন আগে যখন তার বাবা বেঁচে ছিল, তখন কিন্তু তার মা খুব পুজো পার্বণ দিত, ভীষণ পুজো পার্বণ দিত। কিন্তু এখন দেখতে পারলো মেয়েটা যে 13 দিন যাওয়ার পরেও তার মা পুজো দিতে উঠছে না। তো সেইভাবে কিন্তু মেয়েটা উঠেছিল আর বলেছিল যে মা, তুমি কি পুজো দেবে, স্নান করবে? একটু ভয়ে ভয়েই বলেছিল, কারণ তারা না মা বাবাকে একটু ভয় পায়। বেসিক্যালি হচ্ছে ওই মাকে বেশি ভয় পায় আর কি, মেয়েটাও ছেলেটাও ভীষণই ভয় পায়, কারণ সবসময় কম কথা বলে তো, আর নিজের মতো থাকে, তাই একটু ভয়ও পায়, তাই আস্তে আস্তেই বলেছিল। তখন তার মা একটা কথা বলেছিল, এটা শুনে মেয়েটার খারাপও লেগেছিল, আবার যুক্তিও খুঁজে পেয়েছিল সেই কথার মধ্যে। কারণ মেয়েটির মা তখন বলেছিল, আমি আর পুজো পার্বণ দেব না, দিতে পারবো না, তুই যা পুজো দিয়ে আয়, আমি আর দেব না। প্রথমত খারাপ লেগেছিল এটা ভেবে যে যে মা ঠাকুর দেবতা খুব পুজো করতো, সব সময় ঠাকুর দেবতা নিয়েই থাকতো, আর বাকিটা সময় তো বাবা রয়েছে, ঠাকুর দেবতার কাছে হয়তো কামনা করতো তার স্বামীর আয়ুটাকে বাড়িয়ে দাও, তারা যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, এর জন্য খুব পুজো পার্বণ করতো। আর এখন সে পুজো পার্বণের দিকে যাবেই না, সে পুজো দেবেই না আর কখনো, তার কথা অনুযায়ী বোঝা গেল আর কি। আবার যুক্তি আছে কি, হয়তো তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, সেই কষ্ট সে সহ্য করতে পারছে না, হয়তো সে ভগবানের উপরে রেগে আছে, সেই কারণে পুজো দেবে না। তাই প্রথম প্রথম আর কিছু মনেও ওর হয়নি, তাই নিজেই কিন্তু স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে মাকে ডাকতে গিয়েছিল, মা বলছে এখন খাবো না, আমি পরে খাবো। তাই নিজে খাওয়া দাওয়া করে কিন্তু সে আবার পড়াশোনা শুরু করে দিয়েছে, বই পড়ছে। কিন্তু সে লক্ষ্য করলো তার মা স্নান করলো, সবই সে দেখতে পারছে, কারণ সে কিন্তু মাকে ভালোই বাসে, খুবই ভালোবাসে। সে দেখতে পাচ্ছে যে তার মা উঠেছে, স্নান করছে, ওর কিন্তু ভালোও লাগলো যে না, মা নিজে থেকে এসেছে, স্নান করছে, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু যখন ও দেখলো তার মা 2টো প্লেটে খাবার বাড়ছে, তখন কিন্তু সে অবাক হয়ে গেল। কিন্তু তখন তার চোখে থেকে জলও বেরিয়ে গেল, এটা ভেবে যে মা কি ভুলে গেল যে বাবা মারা গেছে। কারণ এর আগে না একসঙ্গে মিলে খেতে বসলেও ছেলে মেয়ে কিন্তু আগে খেয়ে উঠে যেত, গল্প করতো সবাই মিলে একসঙ্গে, কিন্তু বেশিরভাগ সময় তারা স্বামী স্ত্রী মানে কাকিমার কাকু একসঙ্গে মিলেই খেতে বসতো আর গল্প করতো, ওদের ওটা খুব প্রিয় ছিল। আবার অনেক সময় মেয়েটা তো পড়াশোনা করতো, কলেজে যেত, অন্য জায়গায় যেত, তখন কিন্তু তার বাবা মা একসঙ্গে সকালে খেতে বসতো, তারপর তো অফিসে চলে যেত, কিন্তু লাস্টের দিকে আর অফিসে নাকি যায়নি, রিটায়ারমেন্ট নিয়েছিল আর কি। তারও কারণ শুনবেন, কারোর সে স্ত্রীর সঙ্গে এখন সময় কাটাতে চায়, মানুষের কথা তো বলা খুব মুশকিল, কখন কে চলে যায়। তার কথা হচ্ছে যতটা সময় পাবে স্ত্রীর সঙ্গে সময় কাটাবে। সেইভাবে হয়তো মা ভুলে গেছে যে বাবা মারা গেছে। একবার ভাবলে দৌড়ে গিয়ে বলে যে মা, তুমি 2টো প্লেটে খাবার বাড়ছো কেন, বাবা তো নেই এখন। কিন্তু আর বলেনি, কিন্তু অবাক হয়ে গেল যে দেখতে পেল যে তার মা 2টো থালা নিয়ে চলে গেল সেই ঘরের দিকে। ওরা পিছু পিছু গেল, কিন্তু যাওয়ার পরে দেখলো ওর মা দরজাটা বন্ধ করে দিল, এবং ভেতর থেকে সেই ফিসফিসানি আওয়াজ, মনে হচ্ছে সেখানে কেউ আছে। কিন্তু আবার অবাক লাগলো এবং ভয় লাগলো প্রথমে এটা ভেবে যে ভিতর থেকে এক পুরুষের কণ্ঠস্বর, কিন্তু স্পষ্ট নয়, খুবই আস্তে, খুবই ক্ষীণ স্বরে হচ্ছে, বোঝা যাচ্ছে না এটা কার কণ্ঠস্বর, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা কোনো পুরুষ মানুষের কণ্ঠস্বর। তাহলে ভেতরে কেউ আছে,
কেউ কি তাদের বাড়িতে এসেছে? কিন্তু কে এসেছে? এবার ওই যে বললাম, মেয়েটি কিন্তু তার মাকে ভয় পায়, তাই সাহস করে দরজায় নক করতেও পারছে না। সেই মুহূর্তে সে ঘরে চলে এসেছে আর লক্ষ্য রাখছে ওর মা কখন ঘরের থেকে বেরোয়। বই তো পড়ছেই না, শুধু লক্ষ্য রাখছে। তার মোটামুটি ৪৫ মিনিট পরে সে দেখতে পেল তার মা দুটো থালা নিয়ে আসলো, সেখানে কোনো খাবার নেই। এবং সে সেই মুহূর্তে বাইরে বেরিয়ে এসেছিল নর্মাল কথা বলতে বলতে যে মা খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ওর মাথায় এটা রয়েছে যে দেখবে যে ঘরের মধ্যে কেউ আছে কিনা। ওর মা সেই থালাটাকে রাখলো। থালা ধোয়নি, কারণ ওদের বাড়িতে একজন পরিচারিকা আছেন যিনি সবসময় থাকেন না, তিনি সন্ধ্যাবেলায় আবার আসবেন, তারপর সমস্ত কিছু ধুয়ে দিয়ে যাবেন এবং রাত্রে রুটি তরকারি সমস্ত কিছু করেও দিয়ে যাবেন, আবার সকালবেলায় এসে রান্না করে আবার চলেও যাবেন। মানে মোটামুটি তারা কাজ টাজ করে দিয়ে চলে যায়, থাকে না এখানে আর কি সব সময়। তখন মেয়েটির মা হাতটা ধুয়ে আবার ঘরে চলে গেল। সেই মুহূর্তে তো মেয়েটি কোনো কথা খুঁজে পাচ্ছে না। নর্মাল কথা বলতে বলতে মেয়েটি তার মায়ের ঘরের মধ্যে প্রবেশ করে গেল, কিন্তু মেয়েটি সেই ঘরের মধ্যে কাউকে দেখতে পেল না। সেই ঘরে কেউ নেই, কিন্তু মেয়েটি একবারও কিন্তু দেখেনি যে মেইন গেট থেকে কেউ বেরিয়ে যাচ্ছে, কারণ তার ঘরের সামনে দিয়েই কিন্তু মেইন গেটে, মানে যেখান থেকে আর কি বেরোবে সেখানে যেতে হয়। তাহলে কে ছিল ভেতরে? কোথা থেকে সে গেল? পুরুষের কণ্ঠস্বর শুনতে পেল, দুটো থালা। ওর মাথায় না কিছুই ঢুকছে না, কিচ্ছু না। তবুও সেই কথাও কাউকে জানায়নি। দাদা বৌদি রাত্রের মধ্যেই বাড়ি চলে এসছে, আস্তে আস্তে 7:30 8টা বেজে যায়। তারা কলকাতাতেই জব করে আর কি, ভালো পোস্টে আছে, মানে অল্প বয়সেই ভালো পোস্টে তারা আছে আর কি। তো সেইভাবে আসলো, রাত্রেবেলা খাওয়া দাওয়া করলো। সেদিন কিন্তু সেই মানে বৌমা আর কি, সেই বাড়ির সেই বৌদি, সে রাখতে গিয়েছিল তার শাশুড়ি মা, কিন্তু সে বলল যে আমি এখন আসবো না, তোমরা খাওয়া দাওয়া করে নাও, আর রুটি একটু বেশি করে রেখো, আমার খিদে পেয়েছে। বলছে মা আপনি তো 2টো রুটি খান, তাহলে কটা রাখবো? 4টে রেখে দাও। ঠিক আছে আর কি, রুটি বেশি করেই করে, কারণ ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে না এক্সট্রা রুটি থাকে, তো সেগুলো রাস্তা যে কুকুরগুলো আছে গেটে গিয়ে ছিঁড়ে ওই বাড়ির যে ছেলেটি সে কিন্তু দেয়। এর আগে সেটা ওর কাজ ছিল না, সেই কাজ ছিল ওর বাবার, কিন্তু সে এই কাজটা তার বাবা মারা যাওয়ার পর থেকে করছে। তো রুটি যাই হোক সেভাবে এক্সট্রা আরও আছে। ওরা খাওয়া দাওয়া করে চলে গেল, কিন্তু মেয়েটার মাথায় আছে যে ও দেখবে যে রাত্রেবেলা ওর মা কটা রুটি নেয় বা কি করে নেয়। কিন্তু যখন ওর মা রাত প্রায় 10টা 10-20 দিকে এসছিল রান্নাঘরে নেওয়ার জন্য, তখনও বাইরে গিয়েছিল দেখতে যে মা কি করে, কিন্তু দেখতে পেল যে একটা থালাতে, একটা প্লেটে তার মা 4টে রুটি নিয়েছে এবং একটা বাটিতেই অনেকটা তরকারি নিয়েছে। তো সেভাবে চলে গেছে, 2টো থালা আর নেয়নি। মেয়েটি ভাবছে যে হয়তো খিদেও লাগতে পারে, সেই কারণে হয়তো নিয়েছে, কিন্তু দুপুরের কথা সে ভুলতে পারছে না কোনো মতেই। 4টে রুটি নিয়ে সে ঘরে চলে গেছে। সে আবারও কিন্তু ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই রাত্রেবেলায়, কিন্তু হঠাৎ করেই ওর মা দরজা খুলে তার সামনে দাঁড়িয়ে পড়ে, পুরো সন্তর্পণে, কোনো আওয়াজ হয়নি। ভয় পেয়ে গেছে মেয়েটি যে কি হলো মা? কি হলো মানে? তোমার কি হলো? তুমি দাঁড়িয়ে আছো কেন? কি শুনছো এখানে দাঁড়িয়ে? কি শুনছো বলো? ভীষণ রেগে গেছে, ভীষণ। আর সেই রাগ শুনে কিন্তু, মানে সেই চিৎকার শুনে কিন্তু ছেলে বৌমা সবাই চলে এসছে। আর সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে? বলছে কি হয়েছে? তোমাদের বোনকে জিজ্ঞেস করো, তোমার ননদকে জিজ্ঞেস করো। আমি ঘরের মধ্যে বসে খাচ্ছি, তোমাদের বোন বাইরে দাঁড়িয়ে রয়েছে। তখন মেয়েটি বলছে মা তুমি কি করে বুঝতে পারলে বাইরে দাঁড়িয়ে রয়েছি? আর তাছাড়া আমি তো বাইরে দাঁড়িয়ে আছি যে ঘরে ঢুকবো বলে, তোমার শরীর কেমন আছে? মিথ্যে কথা বলেছে মেয়েটি, মানে এটাও বলতে চেয়েছিল বা এটাও বলেছিল যে ভেবেছিলাম তোমার সঙ্গে আজকে ঘুমাবো, ভাল লাগছে না একা একা। তখন ওটাইও বললো। ওর মা আবার রাগ করলো না, কিন্তু ও না ওর মাকে চিনতে পারছে না। এর আগে কিন্তু ওর মা তেমন কথা ওদের সঙ্গে বলতো না, বলতো বাবার সঙ্গে বেশি বলতো, তবু ভালো তো বাসতো, খুবই ভালোবাসতো, কিন্তু এখন যেন কেমন রেগে যাচ্ছে কথায় কথায়। মনে হয় যে ওর মা কাউকে চেনে না, ওর বাবা যাকে সে চিনতো তাছাড়াও কাউকে, মানে ওর মা কাউকে চেনে না। খুব কষ্ট লাগছে মেয়েটির। মেয়েটি কাঁদতে কাঁদতে ঘরে চলে এসছে। ওর বৌদি ওকে বোঝাচ্ছে যে তুমি কষ্ট পেও না, মা আসলে তো খুব কষ্ট পাচ্ছে, বুঝতেই পারছো কত ভালোবাসতো, আমি তো এসেও দেখেছি, হয়তো সে ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছে তাই ওরকম ব্যবহার করছে, তুমি প্লিজ কষ্ট পেও না। কিন্তু সেই দিন রাত্রে নিচে এসেছিল জল নিতে, কারণ জল শেষ হয়ে গিয়েছিল। নিচে বলতে কি দোতলায় আর কি, ওই বাড়ির যে ছেলে তার বউ থাকে, দুজনে মিলে থাকে আর কি। নিচে ওই কাকিমা থাকে, কাকু থাকতো আগে, আর মেয়েটিও থাকে। প্রথম প্রথম ওখানে থাকতো বলে উপরে ঘর হওয়ার পরে ও আর শিফট হয়নি, কারণ এই ঘরের প্রতি ওর একটা মায়া জন্মে গেছে। তো সেই বাড়ির যে বউ, মানে সে দিদি আর কি, নিচে এসেছিল জল নিতে, কিন্তু যখন সে এসছিল তখন সে পুরো স্পষ্ট শুনতে পেয়েছিল।
তখন মোটামুটি কটা বাজে, 1:30 থেকে 2টো বাজে। শুনতে পেয়েছিল সেই ঘরের থেকে আওয়াজ, পুরুষ মানুষের আওয়াজ শুনতে পেয়েছিল। তখন কিন্তু সে খারাপ ভেবেছিল ভীষণ, এবং সেই আওয়াজটা কিন্তু খুবই ক্ষীণ ছিল। বোঝা যায়নি সেই দিনও যে গলার ভয়েসটা কার ছিল, কিন্তু এটা বোঝা গিয়েছিল সেই ঘর থেকে পুরুষ মানুষের আওয়াজ। তখন কিন্তু সে বৌমা তার শাশুড়ি মাকে ভুল বুঝেছিল, উপরে গিয়ে বলে দিয়েছিল, এবং তার ছেলেও নিচে নেমে এসেছিল, কিন্তু সেই মুহূর্তে আর ডাকেনি বা দরজায় নক করেনি, কারণ সে ভেবেছিল নিশ্চয়ই ভিতরে কোনো পুরুষ মানুষ আছে। তার মাকে সেও খারাপ ভেবেছিল, কিন্তু এখন দরজা খুললে হয়তো খারাপ পরিস্থিতি দেখতে পেতে পারে, তো সেইভাবে দরজার খোলেনি, উপরে চলে গিয়েছিল। কিন্তু সকালে উঠে সে খুব রাগারাগি করেছিল, মাকে বলতেও পারছিল না কোনো কথা, কিছুই বলতে পারছিল না, কিন্তু খুব রাগ দেখাচ্ছিল। না পারছে সে বলতে, না পারছে সে নিজের মধ্যে রাখতে। সে বিশ্বাস করতে পারছে না তার বাবা মারা যাওয়ার কিছুদিনের মধ্যে এরকম কোনো কাজ করতে পারে, কারণ সে তো জানতো তার মা তার বাবাকে কতটা ভালোবাসে, তার বাবা তার মাকে কতটা ভালোবাসে, আর তারপর বাবা মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই তার মা অন্য সম্পর্কে জড়িয়ে গেল। খুব খারাপ ভেবেছিল ভীষণ। আর বৌমা তো কিছু খারাপ মনে করবেন না, সে তো বৌমাই, আবার শাশুড়ি মাও কোনোদিনও মা হতে পারে না, সবাই সমান নয়, কিন্তু এটা তো সত্যি, এটা তো নির্মম সত্যি কথাই যে সে তো বৌমা, সে কিন্তু সমস্ত কিছু মেনে নেবে না। সে আরও রাগ দেখাচ্ছিল এটা ভেবে যে তোমার মাকে কত ভালো ভাবতাম, তোমার মা কিন্তু ভালো নয়। এর জন্যই ভাবি তোমার মা কেন তোমার বাবা মারা যাওয়ার পরেও কান্নাকাটি করেনি। নিশ্চয়ই অন্য কোথাও সম্পর্ক ছিল, শুধু ফেক দেখাতো সবার সামনে দেখাতো কতটাই না ভালোবাসে। আসলে বয়স কম তো, এবং বয়স যেমনই থাকুক না কেন দেখে তো মনে হয় খুব কম বয়স, সেই কারণে হয়তো অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, সেই হয়তো এসেছিল রাত্রেবেলায়। কিন্তু এখন কি করবে? এই কথা অবশ্য সবার সঙ্গে আলোচনা হয়নি, এই কথা হয়েছিল বাইরে আলোচনা, যখন তারা অফিসে যায় আর কি। কিন্তু মেয়েটি আজকেও দুপুরবেলা সেম জিনিস দেখতে পেয়েছিল ওই খাবার দাবারের ক্ষেত্রে, এবং আজকে কিন্তু আর যেতে পারেনি তার মায়ের ঘরের সামনে, কারণ জানে আজকে গেলে যদি ধরা পড়ে যায় রে, তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে, তার মা অবস্থা খারাপ করে দেবেই। তো সেইভাবে সে আর যায়নি, কিন্তু বুঝতে পেরেছিল আজকেও কেউ একজন এসছে। কিন্তু ওর মনের মধ্যে এখন কিন্তু খারাপ চিন্তা ভাবনা ঢুকে গেছে, নিশ্চয়ই ওর মা খারাপ কিছু করছে। যেমন তার দাদা বৌদি ভাবছে, তেমন কিন্তু সেই মেয়েটাই ভাবছে, সেই মেয়েটাও আর কি ভাবছে যে তার মা নিশ্চয়ই কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, এবং সে আসে তার ঘরের মধ্যে থাকে। ওনা কল্পনাও করতে পারছে না যে তার মা এরকম হতে পারে। কিন্তু জানেন, কেউ বলতেও পারছে না ব্যাপারটা, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে সেই বাড়িতে। এইভাবে প্রায় 10 থেকে 12টা দিন কেটেছে, কিন্তু বলে না, সমস্ত কিছু চাপা থাকে ঠিকই, কিন্তু একসময় সেটা এমনভাবে বেরিয়ে আসে যে সেটা কল্পনাও করা যায় না। তাই অশান্তি চরমে পৌঁছেছিল, এবং সেই অশান্তি হয়েছিল ছেলে এবং বৌমার মধ্যে। তারা অশান্তি করেছিল তার মাকে নিয়েই, কারণ প্রত্যেক দিন রুটি এক্সট্রা রাখা। এবার তোরা বুঝতে পারছিল যে নিশ্চয়ই একা তো আর খায় না, কারণ মা 1টা থেকে 2টো রুটির উপরে খেতে পারে না, সেই মা 4টে-5টা রুটি খাচ্ছে, এটা সম্ভব না। নিশ্চয়ই যে লোকটা আসে তাকে খাওয়ায় রাত্রেবেলায়, আর ওনার ঘরে তো ঢোকার অনুমতি কারণ নেই, কেউ ঢুকতে পারে না, তাই এরকম কুকর্ম সে করে বেড়াচ্ছে। আর সেই নিয়ে ছেলের মধ্যে এবং তার বৌমার মধ্যে খুব অশান্তি, খুব তর্কাতর্কি হয়ে যায়। সেখানে মেয়েটিও চলে আসে। মেয়েটি কোনো কথা বলতে পারে না, কারণ মেয়েটি তো জানে তার বৌদি কোনো খারাপ কথা, মিথ্যে কথা বলছে না আর কি। কিন্তু সেই আওয়াজ শুনে তার মা চলে আসে। তার মা না একটা কথাও বলেনি। তখন ছেলেটি খুব রেগে কথা বলেছিল তার মায়ের সঙ্গে। ছেলেটি কিন্তু বরাবরই তার মাকে সত্যি ভয় পেত, আগে পেত, কিন্তু সে এখন আর ভয় পাচ্ছে না। সে বলছে, তুমি তো খারাপ হয়েইছো মা, তোমাকে তো ভালো ভাবতাম, কিন্তু তুমি ভালো নও। তুমি এরকম কাজ কি করে করতে পারছো? আজ তোমার জন্য আমার সংসার ভাঙতে বসেছে, তোমার জন্য আমি শ্বশুর বাড়িতে মুখ দেখাতে পারছি না, কারণ ওর বাড়িতে বলে দিয়েছে। কি করব বলো? যে মাকে সবাই ভালোবাসতো, যে আমার মায়ের মতো মা কেউ হতে পারে না, যে মা আমাদের মানুষ করেছে, পড়াশোনা শেখাচ্ছে, আমাকে চাকরি করিয়েছে, যে মা আমার বাবাকে এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতো, এতটা করতো আমার বাবার জন্য, সেই মা কিনা চরিত্রহীন। আমি মানতে পারছি না। কিন্তু সেই মুহূর্তে সবাই অবাক হয়ে গেল এটা দেখে যে তার মায়ের চোখে থেকে এক ফোঁটা জল বেরোলো না, তার মা কোনো প্রতিবাদ করলো না। অতএব কি ভেবে নেবে তারা? তার মা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে, তার মা নিশ্চয়ই পরকীয়ায় জড়িত হয়েছে, তার বাবা মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই সে অন্য সম্পর্কে জড়িয়ে গেছে।
এবং তার সঙ্গে রাত কাটাচ্ছে, তার সঙ্গে সারাটা দিন থাকছে সেই ঘরের মধ্যে, এটা মেনে নেওয়া সম্ভব? ছেলেটা তো আরও রেগে যাচ্ছে, ভীষণ পরিমাণে রেগে গেছে যে তার মা কোনো কিছু বললো না, ভুল স্বীকারও করলো না, খুব রেগে গেছে। সেই মুহূর্তে কিন্তু বাড়িতে ভাঙচুরও হয়েছে, মানে ছেলেটাই করেছিল আর কি, রাগের চোটে ভাঙচুর সমস্ত কিছু। খুব অশান্তি হয়েছে বাড়িতে। অশান্তি হওয়ার পরে পুরো ঠান্ডা পরিবেশ, কেউ কোনো কথা বলছে না, কারোর সঙ্গে কোনো কথা নেই, যে যার মতো রয়েছে। এমনকি সেদিন অফিসেও তারা যায়নি, এতটাই অশান্তি হয়েছিল আর কি। সেদিন কিন্তু সে কাকিমার কি কোনো খাওয়া দাওয়া করেনি, কোনো খাওয়া দাওয়া না, সারাদিন ঘরের মধ্যেই রয়েছে। আর কেউ যায়ও নি, মেয়েটিও তো রেগে আছে মায়ের উপরে, সেও আর যায়নি তার মাকে বলতে যে মা তুমি খাওয়া দাওয়া করে নাও বা কিছু, সেও আর যায়নি, আর কেউই বলতে যায়নি। আর মেয়েটির মা কিন্তু রাত্রেবেলা বাড়ি থেকে আর বেরোয়নি, মানে ঘরের থেকে বেরোয়নি। কিন্তু সেই দিন রাত্রেবেলায় ছেলেটি কিন্তু উঠেছিল। মেয়েটি সারা রাত ঘুমোতে পারেনি, ও ভেবেছিল একবার যে উঠবে, শুনবে যে আদেও কি আজকে রাত্রেবেলা সে আছে, সেই পুরুষ কি আছে। কিন্তু ওর লজ্জা লাগছিল, ভয় আর করছিল, লজ্জা লাগছিল যে এটা কি হচ্ছে, আমাদের কি দেখা উচিত এইভাবে, কেন দেখবো আমরা, কি লজ্জা যে তারা পড়ে গেছিল। কিন্তু সেই সময় সেই ছেলেটি উঠেছিল, কারণ সে তো আর পারছে না, তার ঘরে অশান্তি লেগে গেছে আর কি। সে এসেছিল, তার বউও কিন্তু পিছন পিছন এসেছিল, এবং সে শুনতে পেয়েছিল যে ঘরে থেকে পুরুষ মানুষের আওয়াজ আসছে, কিন্তু আজকে কান্নাকাটির আওয়াজ আসছে। মনে হচ্ছে দুজন মিলে কাঁদছে, সে পুরুষ মানুষ কাঁদছে এবং তার মাও কাঁদছে, ভীষণ জোরে জোরে কাঁদছে। অবশ্য সে আওয়াজ শুধুমাত্র বাইরে কেউ দাঁড়িয়ে থাকলে শুনতে পাবে, নতুবা অন্য কেউ শুনতে পাবে না, অন্য ঘরের থেকে। দরজা নক করতে তারা পারেনি, কিন্তু জানলার একটা জায়গা থেকে কিন্তু দেখা যায়। যদি ঘরের মধ্যে অন্ধকার থাকে তাহলে বোঝা যাবে না, কিন্তু যদি অন্ধকার না থাকে তাহলে কিন্তু দেখা যাবে। কারণ ওরা জানে ওর মা বরাবরই, ওরা দেখে এসে ছোট্টবেলা থেকে যে ওর মা বরাবরই জিরো যে লাইটটা হয়, জিরো, সেই লাইটের কিন্তু আলো জ্বালিয়ে রাখতো, কারণ ওর মা অন্ধকারে ঘুমোতে পারে না। সেই সময় সেই ছেলেটি লজ্জা সমস্ত কিছু বিসর্জন দিয়ে খুলেছিল সেই জানলা, মানে পর্দা খুলেছিল, ওখান থেকে একটু দেখা যায়। খোলার পরে দেখতে পেল একটা পুরুষ মানুষকে জড়িয়ে ধরে তার মা কাঁদছে। সে পুরুষ মানুষ সাদা জামা পরা, মানে অস্পষ্ট দেখতে পাচ্ছিল আর কি, খুব অস্পষ্ট সাদা জামা পরা, মুখ দেখতে পায়নি কারণ তার পেছন দেখতে পেয়েছিল। এবং সেই মুহূর্তে সে খুব রেগে গিয়েছে, চিৎকার করে উঠেছে, সে সহ্য করতে পারেনি তার মা অন্য একজন পুরুষকে জড়িয়ে ধরে কাঁদছে, এটা ভাবা যায়। চিৎকার করে উঠেছিল সে সেই ঘরের বাইরে দাঁড়িয়ে, তার বউ তো পিছনে দাঁড়িয়ে ছিলই, ছেলেটি জানতো না, তার বোন তো জেগেই ছিল, সেও চলে এসেছিল। এবং তারপরে বারবার করে সে বলছে দরজা খোলো, বলছি মা দরজা খোলো, দরজা খোলো, নাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। তুমি কি চাও নিজেকে আমি শেষ করে দিই? তুমি চাও তো, ঠিক আছে আমি তাই করছি। কিন্তু সেই সময় তার মা দরজা খুলেছিল, তারা ভেতরে ঢুকেছিল। বিশেষ করে সেই ছেলেটি হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকেছিল রাগের কারণে, যে ভেতরে যাকে পাবে তাকে মেরেই ফেলবে। কিন্তু জানেন, ভেতরে কেউ ছিল না, ভেতরে একটা মানুষও ছিল না। তন্ন তন্ন করে খোঁজার পরেও একটা মানুষকে দেখতে পায়নি সে ছেলেটি। যখন দেখতে পায়নি তখন কিন্তু সেই মুহূর্তে ছেলেটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। হয়তো সে ভয় পেয়ে গিয়েছিল। মেয়েটির মা, মানে ওই কাকিমা আর কি, তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে যায়। মানে এখন মনে হচ্ছে সেই মেয়েটির মা পুরো স্বাভাবিক হয়ে গেছে, কারণ এতদিন না এই কাকু মারা যাওয়ার পর থেকে আর কি অন্যরকম হয়ে গিয়েছিল। তো যেই ছেলে শরীর খারাপ হয়েছে আর কি এরকম হয়ে গেছে, সে কিন্তু আবার স্বাভাবিক হয়ে গেছে, দৌড়ে গেছে, জল এনেছে, ছেলের মুখে জল ছেটাচ্ছে, বারবার করে একে বলছে এটা দাও ওটা দাও, এই করে করে ছেলের জ্ঞান ফিরেছে। সে কথা বলতে পারছে টুকটাক, কিন্তু খুব বেশি নয়। তার মুখে শুধু একটাই কথা, আমি কাকে দেখলাম, কে ছিল এই ভিতরে, সে কোথা থেকে গেল, কে ছিল এই ভিতরে, মা বলো বলো, বলছি আমি স্পষ্ট দেখতে পেয়েছি, আমি আওয়াজ শুনতে পেয়েছি, পুরুষ মানুষের আওয়াজ। আর সে সময় সবাই বলে যে আমিও শুনতে পেয়েছি, মেয়েটি বলে যে আমি শুনতে পেয়েছি, আমি বহুদিন ধরে শুনছি, আমি জানি তো এখানে কেউ আসে। এদিকে বৌমা বলছে যে আমিও শুনতে পেয়েছিলাম। কে তাহলে, কে আসে? মেয়েটির মা হাউ হাউ করে কেঁদে ফেলেছে আর বলছে আমি তো সব থেকে বেশি আমার স্বামীকে ভালোবাসতাম, সব থেকে বেশি, তোদের থেকেও বেশি আমার স্বামীকে ভালোবাসতাম, কিন্তু আজকে আর পারছি না। আজকে যখন চোখের সামনে তুই অসুস্থ হয়ে পড়লি, আমি আর পারছি না, ওগো আমি আর পারছি না, এইভাবে বলছে আমি পারছি না, আর আমি সহ্য করতে পারবো না। আমি ভেবেছিলাম যে সব থেকে আগে তুমি, কিন্তু দেখো আজকে আমি আর পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার সন্তান এখন আগে, আমার সন্তান সত্যি আগে। তুমি তো চলে গেছোই, এখন যদি আমার সন্তান আমাকে ছেড়ে চলে যায় আমি মানতে পারবো না, আমি পুরো শেষ হয়ে যাব। আমি বলছি, আমি সব সত্যি বলছি। সবাই তো পুরো অবাক হয়ে যাচ্ছে, কি হচ্ছে এগুলো, তার মা কার উদ্দেশ্যে এসব কথা বলছে।
বোঝা তো যাচ্ছে তার বাবার উদ্দেশ্যে বলছে, কিন্তু তার বাবা তো মারা গেছে। তার বাবাকে শুনতে পারছে এই সব কিছু। তখন তার মা বলে যে দেখ, তোর বাবা যায়নি রে, আমাকে ছেড়ে তোর বাবা যায়নি। তোর বাবা এখনো দাঁড়িয়ে রয়েছে ওইখানে। তোর বাবাকে আমি এখনো দেখতে পারছি, তোদের সবাইকে দেখতে পারছে তোর বাবা, সবাইকে পাচ্ছে। তোর বাবা আমাকে ছেড়ে যেতে পারেনি, তোর বাবা মায়া ত্যাগ করতে পারছে না, পারেনি, আমিও পারছি না। আমিও তোর বাবার সঙ্গেই থাকতে চাই, জন্ম থাকতে চাই, মৃত্যুর পরেও থাকতে চাই, কিন্তু আমি তোর আত্মহত্যা করতে পারি না। তোর বাবা আমার সঙ্গে এখনো আছে, আমি থাকতে চাই ওর সঙ্গে। তোরা হয়তো জানলে তোর বাবাকে সরিয়ে দিবি অনেক কিছু করে, আমি জানি, তাই আমি বলতে চাইনি। তোর বাবাই আমার সঙ্গে থাকে। সবাই শুনে না পুরো অবাক হয়ে যায়, বিশ্বাসও করে নেয়, কারণ ছেলেটি নিজের চোখে দেখেছে ঘরের মধ্যে কাউকে, আর ঘরের মধ্যে ঢুকে অন্য কাউকে দেখতে পায়নি। সবাই পুরো অবাক হয়ে যায়। বৌদি তার ননদের হাত ধরে, ননদ তার বৌদির হাত ধরে, মানে সবাই তো ভয় পাচ্ছে ভীষণ। ছেলেটিও পুরো অবাক, কারণ যে কোনোদিনও এইসব কুসংস্কারে বিশ্বাস করেনি, যে কোনোদিনও এগুলো বিশ্বাসই করে না যে ভূত প্রেত বলে কিছু আছে, সে পুরো অবাক হয়ে যায়, কারণ সে নিজের চোখে দেখতে পেয়েছে, সে প্রমাণ পেয়েছে আজকে যে সত্যি ভূত আত্মা বলে কিছু আছে। কারণ তারা এখন বুঝতে পারছে তার মা কোনোদিনও কোনো অন্যায় করতে পারে না, কিন্তু এখন তারা কি করবে কিছুই তারা বুঝতে পারে না। সেই সময় কারোর কোনো কথা ছিল না, কারণ কারোর মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না। কি সলিউশন দেবে তারা? সবাই তো ভয় পেয়ে আছে, সবাই শকড হয়ে গেছে, বিস্মিত হয়েছে, কারোর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। মোটামুটি প্রায় আধ ঘন্টার মতো সবাই চুপ, সবাই চুপ। তারপরে সেই বাড়ি যে বৌমা সেই প্রথম কথাটা তোলে যে মা, আপনি এখন কি করতে চান? দেখুন, কিছু মনে করবেন না মা, আমি তো বড় ভয় পাচ্ছি, বড় ভয় পাচ্ছি, আমার ভীষণ ভয় লাগছে, আমি থাকতে পারবো না এখানে, আমার প্রচণ্ড ভয় লাগছে। আপনি বলুন না মা, যে আমি এখানে থাকতে পারি? এইভাবে থাকা যায়? যেখানে আমি জানতে পারলাম যে এখানে কোনো আত্মা আছে, সেখানে থাকা পসিবল নয়। আমি বুঝতে পারছি না আমি কি করব। তখন তার মা বলে, ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমার আর কিছু বলার নেই। আমি এখন বুঝতে পারছি আমার স্বামীর আগে আমার সন্তান, আমার সন্তানকে আমি ভালো রাখতে চাই, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। তখন তারা বাইরে বেরিয়ে আসে তার মাকে রেখে, যে যার ঘরে চলে যায়। পরের দিন সকাল হলে সবাই বসে আলোচনা করে, কিন্তু তারা অফিসে যায়নি, আলোচনা করে যে কি করা যায়। ফোন করতে থাকে এখানে ওখানে, যে কোনো তান্ত্রিক পাওয়া যায় কিনা, এরকম করা যায় কিনা, মানে কাউকে দূর করা যায় কিনা, আত্মাকে আর কি মুক্তি দেওয়া যায় কিনা, সবার কথা জিজ্ঞেস করে। মেয়েটি তার বাবার বাড়িও সমস্ত কথা জানিয়ে দেয়। তারাও খোঁজাখুঁজি করে যে কিছু করা যায় কিনা, কাউকে পাওয়া যায় কিনা। কিন্তু মেয়েটির যে মা, মানে ওই বাড়ি যে কাকিমা আর কি, সে কিন্তু কিছুই বলে না, সে চুপচাপই থাকে, চুপচাপ। সে কথা বলছে কিনা এখন কারোর সঙ্গে, তার বাবার সঙ্গে আর কি, তারা জানে না, তারা জানতেও চাইছে না, কারণ তারা ভয়ে আছে, ভীষণ ভয়ে আছে। কিন্তু জানেন, তারা খুব গিল্টি ফিলও করেছিল যে তারা তাদের মাকে সন্দেহ করেছে, কটু কথা বলেছে, চরিত্রহীনা বলেছে, কত খারাপ কথা বলেছে। কারণ তারা তো জানতো তার মা কতটা ভালো, তা জানা সত্ত্বেও তারা তাদের মাকে সন্দেহ করেছে, তারা ক্ষমাও চেয়েছে। কিন্তু এখন তো কিছু করার নেই, আত্মাকে তো মুক্তি দিতেই হবে, এইভাবে তো কিছু করা যায় না, তার মাও তো শেষ হয়ে যাবে। তারা তো তাদের মাকে খুব ভালোবাসে না। তো সেইভাবে তারা সেই দিনেই একজনের সন্ধান পেয়েছিল। তারা পরের দিন আর কি সকালবেলা আসবে এবং কাজ শুরু করবে। বলল যে দিনের মধ্যেই নাকি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। সেই দিন কাকিমা খেতে আসেনি, কিন্তু জানেন, সেই ছেলে, সেই বৌমা, সেই মেয়েটি মিলে 2 প্লেট খাবার দিয়ে এসেছিল তাদের, কারণ তারা বিশ্বাস করে নিয়েছিল তার বাবা আছে। কিন্তু কিভাবে খাচ্ছে? আত্মা তো অন্যরকম, আত্মা তো সূক্ষ্ম হয়, তারা কি খেতে পারে? কিভাবে পারে? ওরা বিশ্বাস করতে পারছিল না। হতেও পারে খায় না, হয়তো সেই খাবারটা মা খেয়ে নেয়, ভাবে হয়তো বাবা খাচ্ছে, কি জানি। ওরা বুঝতে পারছে যে কিভাবে এগুলো সম্ভব হচ্ছে, এগুলো কি তাদের মনের ভুল? কিন্তু না, ছেলেটি যা দেখেছে তারপরে সে আর কিছু ভাবতে পারছে না, সে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। খাবার তারা দিয়ে এসেছিল, রাত্রেবেলাও সেই সেমই হয়েছিল, মা আর উঠে আসেনি, মাকে খাবার তারা দিয়ে এসেছিল। সেদিন তারা রাত্রে আর আসেনি, তারা জানে যে বাবা তার মায়ের ঘরে আছে, তারা রাত্রে আর ওঠেনি। কিন্তু সেই দিন মেয়েটি আর নিচে থাকতে পারেনি, মানে ওই বাড়ির যে মেয়ে আর কি, সে নিচে থাকতে পারেনি, উপরের ঘরে থেকেছে। তার সঙ্গে তার বৌদিও থেকেছে, কারণ সে একা থাকতে পারছে না। আর ছেলেটি, মানে সেই বাড়ির যে দাদা আর কি, সে নিজের ঘরেই থেকেছে। কিন্তু পরের দিন তারা যা দেখেছে, তা দেখার পরে, এবং আপনাদের শুনলেও হয়তো খুব খুব খারাপ লাগবে,
পরের দিন যখন তার মায়ের ঘরে তারা যায়, কারণ সেই সময় তান্ত্রিক অলরেডি চলে এসেছে, যখন তার মায়ের ঘরের সামনে যায়, দাঁড়ায়, নক করে, তখন কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। অনেকবার ডাকার পরেও কোনো সাড়া শব্দ পায় না। সেই জানলা থেকে তারা দেখতে পায় যে তার মা খাটে শুয়ে রয়েছে, কোনো সাড়া শব্দ দিচ্ছে না। ছেলেটির শরীর পুরো শিউরে ওঠে, ভয় পেয়ে যায়, শেষ পর্যন্ত দরজা ভাঙতে বাধ্য হয়, কিন্তু ভিতরে গিয়ে দেখে তার মা আর নেই, তার মা মারা গেছে। ভয় পেয়ে যায় রাত্রেবেলা কি হলো। পুলিশ এসছিল, ডক্টর এসছিল, কিন্তু তারা বলে স্বাভাবিক মৃত্যু, কোনো রকম কোনো খারাপ কিছু পাওয়া যায় না, রাত্রেবেলা হার্ট অ্যাটাক করেই তার মা মারা গেছে। সেই দিন সবাই চলে এসছিল, অনেকে মারা যাওয়ার খবর শুনে এসেছে, অনেকে আবার শুনেছে না যে এই বাড়িতে আত্মা আছে, যে ফোন করেছিল আগের দিন তান্ত্রিকের সন্ধান পাওয়ার জন্য, সেই শুনে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছিল। অনেকে রাস্তায় বসে খবর পায়, তারা সবাই এখানে আসে, সবার চোখে জল। তারা ভাবে সত্যি এরকম ভালোবাসা এখনো দেখিনি। কতটা ভালোবাসা থাকলে, একে অপরের প্রতি এতটা টান থাকলে এইভাবে মৃত্যুবরণ করতে পারে, এইভাবে আঁকড়ে ধরতে পারে একে অপরকে। সবার চোখে জল ছিল। সে তান্ত্রিক তখন বলল তাদের মুক্তি দেওয়া দরকার, তারা চলে যাক, এমন জায়গায় যাক যেখান থেকে তারা আর কখনো আলাদা হতে পারবে না। আর তারপর সেদিন আর যজ্ঞ তো করা হয়নি। দাহ কাজ সম্পন্ন করার পরে সমস্ত কাজ যেভাবে করে আর কি, শ্রাদ্ধ শান্তির কাজ, সেগুলো 13 দিন ধরে হলো। বাড়িতে প্রচুর লোকজন ছিল। সত্যি বলতে কি জানেন, কেউ কোনো আর ভয় পায়নি। সবাই ভেবেছিল যে এখানে নিশ্চয়ই কেউ আছে, তারা শুনতে পাবে, কারণ আত্মা তো এই বাড়িতে ছিল, নিশ্চয়ই এখনও আছে, আরও একটা আত্মা যুক্ত হবে তাদের মা। কিন্তু কাউকে আর ওরা দেখতে পায়নি, কারোর অনুভব ওরা পায়নি। মনে হচ্ছে যে পুরো বাড়িটা হালকা হয়ে গেছে। একজন মানুষ মারা যাওয়ার পরে বাড়িটা যেভাবে ভারী থাকে, অন্ধকার থাকে, সেরকম কিন্তু কিছুই ছিল না, কিচ্ছু না। তবুও 13 দিনের কাজ সম্পন্ন করার পরে সে তান্ত্রিককে আবার ডাকা হয় এবং তিনি এসে বলেন যে ওরা এখানে নেই, ওরা চলে গেছে। কিন্তু তবুও তিনি যজ্ঞ করেন তাদের শান্তি কামনার জন্য। যজ্ঞ সম্পন্ন হয় এবং সমস্ত কিছু ঠিক হয়ে যায়। অবশ্য ঠিক আগেই হয়ে গিয়েছিল, এটা অনেক বছর হয়ে গেছে ঘটনাটা ঘটেছে। তারপর মেয়েটা চাকরিও পায় এবং মেয়েটাকে তার দাদা বৌদি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেয়। ওরা এখন ভালো আছে, তাদের সন্তান হয়েছে, তার দাদা বৌদির সন্তান হয়েছে, তারা এখন খুবই ভালো আছে। তো এই ছিল আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি এরকম ধরনের ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা হোক না কেন, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।